বিগত ৪৮ ঘন্টা ধরে বাংলাদেশ রাজনৈতিক ডামাডোলের মধ্যে রয়েছে। গত ৫ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে আসেন। তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তাল। যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো, সেই ছাত্র আন্দোলন কেন এবং তার ভিত্তি কি সেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। তো যারা সেই বিষয়ে জানেন না তারা আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখে নিন। এবার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতবর্ষে চলে আসার পরে শেখ হাসিনার বাসভবনে ছাত্রদের হামলে পড়া, সেখান থেকে শুরু করে দেশের পার্লামেন্টে ছাত্রদের পৌঁছে যাওয়া, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে শুরু করে যা যা ঘটনা বাংলাদেশে হয়েছে সেটা আপনারা সকলেই দেখেছেন। সেটা ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক বা কোনো নিউজ এজেন্সির মাধ্যমে হোক। কিন্তু এখানে কয়েকটি প্রশ্ন উঠে আসছে যে একটা সাধারণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কি এমন দেশের মধ্যে হয়ে গেল যে দেশের প্রধানমন্ত্রীকে রিজাইন পর্যন্ত করতে হলো। শুধু রিজাইন করতে হয়নি, ইনফ্যাক্ট তার সিকিউরিটি এজেন্সি তাকে বলেছে যে তিনি যদি দেশ ছেড়ে না চলে যান তার জীবন সংশয় হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তাকে হত্যা করা হতে পারে। এবার এইসব কিছু অ্যানালিসিস করতে গিয়ে অনেকে অনেক কিছু তুলে ধরছেন। ইউএসের কনস্পিরেসি হতে পারে, চায়নার কনস্পিরেসি হতে পারে, পাকিস্তানের মদত হতে পারে। ইনফ্যাক্ট শেখ হাসিনা আমাদের ভারতবর্ষে চলে আসার পরে ভারতে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল সেখানে আমাদের রাহুল গান্ধী পাকিস্তান বা ইউএসের মদত থাকতে পারে বলে উল্লেখ করেছেন। তো বাংলাদেশের এই ইস্যু নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তো আমরা আজকের ভিডিওতে কোনো পক্ষ না নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব যে কি কি ঘটনা ঘটতে পারে এবং এই যে ইউএসএ যোগের যে কনস্পিরেসি উঠে আসছে সেটার সত্যতা কতটা, আদৌ যোগ আছে কিনা সেটা তো আপনারা বলবেন। আমরা শুধু কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি পিনাকি, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই চ্যানেল রেগুলার ফলো করেন, এই চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো চলুন না দেরি না করে আজকের টপিকে ফেরা যাক। আজকের মেন টপিকে আসার আগে কয়েকটা জিনিস নিয়ে একটু আলোকপাত করা দরকার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আপনাদেরকে একটু জানানো দরকার। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওখানকার প্রধানমন্ত্রী হন। 1975-এ বাংলাদেশ আর্মি ওনাকে মেরে ফেলে এবং শুধু ওই আক্রমণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাননি, তার পুরো পরিবার মারা গেছিল। শুধুমাত্র তার দুই কন্যা শেখ হাসিনা এবং ওনার বোন ইউরোপের জার্মানিতে থাকার কারণে প্রাণে বেঁচে যান। পরবর্তীকালে বিভিন্ন দেশ এবং ভারতবর্ষ ঘুরে বাংলাদেশে প্রায় 6 বছর পরে পৌঁছান। ততদিনে বাংলাদেশে সরকার চালাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। বাংলাদেশের যে মূল দুটি রাজনৈতিক দল রয়েছে, একটি হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। 1981 সালে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যান এবং আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেন। 1996 সাল অবধি শেখ হাসিনা বিরোধী রাজনীতির মুখ ছিলেন। 1996 সালে ভোটে জিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। প্রথম 5 বছর সরকার চালানোর পরে 2001 সালে গিয়ে আবার ভোটে হেরে যান। 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় ফিরে আসে। তারপর 2009 সালে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় ফিরে আসেন এবং টানা 2024 অবধি রাজত্ব চালিয়ে যান। এর মাঝে 2014 ভোটে এবং 2019-এর ভোটে ভোট গ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি বলে বিরোধীরা দাবি তুলতে থাকে। এবং সবথেকে বড় কথা, 2024-এর ইলেকশনে প্রধান বিরোধী দল বিএনপি ইলেকশন বয়কট করে, ওরা ইলেকশনে অংশগ্রহণ করেনি। এই বিষয়টাতে একটু পরে আসছি। তার আগে আরেকটা ঘটনায় আলোকপাত করা দরকার। এই বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়াও আরও একটি রাজনৈতিক দল ছিল বাংলাদেশে, ওটি হচ্ছে জামাতি ইসলাম। এই রাজনৈতিক দলকে সুপ্রিম কোর্ট অনেক আগেই থেকেই ব্যান করে দিয়েছে, যারা কিনা ভোটে লড়তে পারে না। এই রাজনৈতিক দল সম্পর্কে একটা কথা আপনাদের জানা দরকার, এটি হচ্ছে প্রো ইসলামিক দল এবং যখন 1971-এর মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন এই রাজনৈতিক দলই কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল। তারা এই স্বাধীন বাংলাদেশের কিন্তু বিরুদ্ধে ছিল, বিপক্ষে ছিল। এবার মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক পটচিত্রটা আপনাদের কাছে পরিষ্কার। প্রায় দীর্ঘ 15 বছরের বেশি একটা সরকার ক্ষমতায় রয়েছে, যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি বলুন বা যে কোনো একনায়কতন্ত্র জায়গায় যখন কেউ দীর্ঘদিন পাওয়ারে থেকে যায় তখন পাওয়ারের অপব্যবহার করতে শুরু করে এবং সেই সরকারের মধ্যে করাপশন থেকে শুরু করে নানা রকম জিনিস দেখা যায়। কিন্তু মজার বিষয় এই যে যখনই ভোট হচ্ছে তখন ভোট সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না, যাতে বিরোধীরা এই ইস্যুগুলো তুলে ধরে ক্ষমতায় চলে আসে। তারপর এই ছাত্র আন্দোলন শুরু হয়। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কি কি হয়েছে না হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন কম বেশি। তো 21শে জুলাই সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই কোটা সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে, 30% থেকে কমিয়ে 5% কোটা করে দেওয়া হচ্ছে এবং এই রায়দানের পর থেকে কিন্তু আন্দোলন ধীরে ধীরে শিথিল হচ্ছিল। তারপরে কি এমন ঘটে গেল যে হঠাৎ করে এই আন্দোলন আবার বেগ পেতে শুরু করলো এবং 4ই আগস্ট এমন কিছু ঘটনা ঘটে যার ফলে 5ই আগস্ট প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয়। যখন সুপ্রিম কোর্ট রায় দেয় আন্দোলন ধীরে ধীরে শিথিল হচ্ছিল তখন বাংলাদেশে আস্তে আস্তে কারফিউ উঠে যেতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক যখনই হচ্ছে তখন কিন্তু পুলিশ ধীরে ধীরে এই আন্দোলন
আন্দোলনকারীদেরকে ধরে তুলে নিয়ে যেতে থাকে। যারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছিল, যারা সক্রিয় আন্দোলনের সাথে যুক্ত ছিল, ওদেরকে আস্তে আস্তে তুলে নিয়ে জেলে পুরে দিচ্ছিল। তো এবার এই ঘটনার ফলে ছাত্ররা আন্দোলন থামায়নি, তারা আন্দোলনকে আরও কন্টিনিউ করতে থাকে সরকারের বিরুদ্ধে। তাদের মূল দাবি যে সরকারকে ক্ষমা চাইতে হবে। কি বিষয়ে? এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে কজন মারা গেছে, যে কজন ছাত্র শহীদ হয়েছে, তাদের জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে। তো এই সুপ্রিম কোর্টের রায়দানের পরেও যখন ছাত্ররা এই আন্দোলন কন্টিনিউ করতে থাকে, তখন সরকার আরও খেপে যায় এবং সরকার পুলিশের সাথে সাথে আর্মিকেও রাস্তায় নামিয়ে দেয়। কিন্তু আর্মিরা সাধারণ মানুষের উপরে গুলি চালাতে অস্বীকার করে। তারা বলে যে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া আমার কর্তব্য, সেই দেশের মানুষের উপর আমি গুলি চালাতে পারবো না। তারপরে এই আন্দোলনকারীরা ঢাকার উদ্দেশ্যে একটা মিছিল বের করে এবং যেই মিছিলকে একটা লং মার্চ নাম দেওয়া হয়। প্রচুর ছাত্রছাত্রীদের সাথে প্রচুর সাধারণ মানুষ অংশগ্রহণ করে। তারা সবাই একসাথে ঢাকার দিকে এগিয়ে আসতে থাকে এবং একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতে থাকে। পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপর যথারীতি কি হয়েছে আপনারা সবাই মিডিয়াতে কম বেশি দেখে নিয়েছেন। এবং শেষের দিকে ছাত্ররা যে 9টা দাবি নিয়ে যে আন্দোলনে নেমেছিল, সেই 9টা দাবি বদলে গিয়ে একটাই দাবি হয়ে দাঁড়ায়, যে শেখ হাসিনার পদত্যাগ। এবারে একটা প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে, তো একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কি একটা দেশের সরকার ভেঙে পড়তে পারে? দেশের প্রধানমন্ত্রীকে রিজাইন দিয়ে পালিয়ে যেতে হয়? অনেকেই বলছেন যে এই ছাত্র আন্দোলনের পিছনে অন্য কিছু মদত রয়েছে। এবারে কিসের মদত থাকতে পারে? যেমন প্রথমেই উঠে আসছে, যদি মদত থাকে তাহলে প্রধান বিরোধী দল বিএনপির মদত থাকতে পারে, বা যদি মদত থাকে তাহলে জামাতে ইসলামের মদত থাকতে পারে। তো এবারে আমরা তো কোনো ইনভেস্টিগেশন এজেন্সি নই যে কোন কার মদত আছে সেটা আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো। তো গত কয়েক বছরে বাংলাদেশে ঘটে চলা কয়েকটা ঘটনাকে আমাদের সামনে তুলে ধরা দরকার। বাংলাদেশে একটা আইল্যান্ড রয়েছে, সেন্ট মার্টিন আইল্যান্ড। এই আইল্যান্ডকে কেন্দ্র করে মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে কিন্তু প্রায় বিবাদ লেগে থাকে। এই আইল্যান্ডকে মায়ানমার দাবি করে বসে যে ওর আইল্যান্ড, আবার বাংলাদেশ বলে যে এটা আমার আইল্যান্ড। যদিও আগে এটা ভারতেরই অংশ ছিল, তারপরে পাকিস্তানের অংশ হয়, তারপরে যথারীতি বাংলাদেশের অংশ হয়। কিন্তু মাঝখানে একটা কথা উঠেছিল যে আমেরিকা নাকি এই আইল্যান্ডটাকে দখল করতে চায়। ইনফ্যাক্ট শেখ হাসিনা অনেক জায়গায় বলেছেন যে বিএনপি যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তারা নাকি এই আইল্যান্ডকে আমেরিকাকে বিক্রি করে দিতে পারে। শুধু তাই নয়, 1975-এ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, ওই 1976 থেকে 1996-এর মধ্যে অনেকবারই নাকি এরকম হাওয়া উঠেছিল যে বিএনপি এই আইল্যান্ডকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে পারে। এবার এই আইল্যান্ড এত গুরুত্বপূর্ণ কেন? এই আইল্যান্ড গুরুত্বপূর্ণ এই কারণে, এই আইল্যান্ডের ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায় যার আশেপাশে সব এরিয়া কিন্তু প্রায় চীন দখল করে ফেলেছে। এই আইল্যান্ডে আমেরিকা যদি নিজের বেশ বানাতে পারে, তাহলে সেটা কিন্তু খুব বড় ব্যাপার হবে ওদের কাছে। এবার হাসিনার সরকার ভারতের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রেখে চলছে, আবার অপরদিকে চায়নার থেকেও ইনভেস্টমেন্ট নিচ্ছে। 2016 সালে বাংলাদেশ চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রোগ্রামকেও জয়েন করে। এরপরে আরও কয়েকটা পয়েন্টগুলো নিয়ে কিন্তু ভাবার বিষয় রয়েছে। যখন এবারের ভোটে প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কট করে, ওই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে না বলে আমেরিকা দাবি করে। কিন্তু সেই আমেরিকা যখন পাকিস্তানের নির্বাচন স্বচ্ছভাবে হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলেনি। শুধু তাই নয়, এবারের ভোটের আগে আমেরিকার বিশেষ প্রতিনিধি দল নাকি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির কিছু নেতাদের সাথেও মিটিং করে গেছে। এরপর আরও একটা খবর মার্কেটে আসে যে আমেরিকার তরফ থেকে শেখ হাসিনার সরকারের কাছে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কি সেই প্রস্তাব? তো এই প্রস্তাবে নাকি আগে বলা হয়েছে যে বাংলাদেশ যদি তাদের জমিতে আমেরিকাকে এয়ারবেস করার সুযোগ দেয়, তাহলে পরবর্তী প্রতিটা ভোটে ইজিলি নাকি হাসিনা সরকারকে জিতিয়ে ওরা ক্ষমতায় এনে দেবে। যদিও এই প্রস্তাবকে নাকচ করে দেন হাসিনা এবং তার দল আরেকটা জিনিস মিডিয়ার সামনে তুলে ধরেন। বলেন যে কোনো শ্বেতাঙ্গ খ্রিস্টান দেশ বাংলাদেশের কোনো অংশ, মায়ানমারের কোনো অংশ এবং ভারতের কোনো অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছে এবং সেটা তার দল বা হাসিনা হতে দিতে পারেন না। তো এইসব বিচ্ছিন্ন ঘটনাগুলোর খবর কিন্তু উঠে আসছে এবং যখন আমেরিকাকে শেখ হাসিনা এয়ারবেস করার জন্য পারমিশন দেননি, তারপর থেকে কিন্তু তার দলের অর্ধেকের বেশি নেতার ভিসা কিন্তু আমেরিকা ক্যান্সেল করে। ইনফ্যাক্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতবর্ষে এসে ঠাঁই নিয়েছেন, তখন আমেরিকাও তার ভিসার উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এই সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপারটা এবং এয়ারবেসের ব্যাপারটা দুটোই আমেরিকা অস্বীকার করেছে, কিন্তু এই বিষয়গুলো নিয়েও ভাবা দরকার। এরপর শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরে ওখানকার মানুষ যে ঔদ্ধত্য দেখিয়েছে, সেটা মোটেও কাম্য নয়। ওদের দেশের যা সরকারি সম্পত্তি ক্ষতি করেছে, সেটা তো ওদের পার্সোনাল ব্যাপার, ওদের নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি, সেটা নিয়ে মন্তব্য করার আমাদের কোনো অধিকার নেই। কিন্তু ওদের দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছে, সেটা মোটেও কাম্য নয়। হিন্দুদের প্রচুর মন্দির ভেঙে ফেলা হয়েছে, প্রচুর মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে যেটা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর সব থেকে বড় কথা, রক্তের বদলে কখনো রক্ত হতে পারে না। অনেকে আবার বলছেন যে মানুষটার জন্য ওরা স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আজকে এই আন্দোলনটা করতে পারছে, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে ওরা ছাড়েনি। যাই হোক, এটা ওদের একান্তই অভ্যন্তরীণ বিষয়। তো ইন্টারন্যাশনাল কিছু ইস্যু উঠে আসছিল এই ঘটনাকে কেন্দ্র করে, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দূরে থাকুন।